ওকে, ডক্টর নওশেদ, আজ আপনি আমাদের লাইভে যুক্ত হয়েছেন, তাই আপনাকে অনেক অনেক স্বাগতম জানাই। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অত্যন্ত ধন্যবাদ আমাকে আপনার লাইভে আমন্ত্রণ জানানোর জন্য, এবং এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে আপনার মতো একজনের সাথে আমি একটা লাইভে বসতে পারছি। সকল দর্শককে আমার স্বাগতম এবং সালাম জানাচ্ছি। আশা করি আজকে লাইভ থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, ডক্টর, আমি জানেন আমি মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করি দীর্ঘদিন যাবৎ, এবং আপনাকেও দেখেছি যে আপনি আমাদের অনেকগুলো ট্রেনিং এ জয়েন করেছেন। আপনি একজন ডাক্তার এবং বিশেষ একটি রোগ নিয়ে আপনি কাজ করছেন, সেটা হচ্ছে ডায়াবেটিস। আপনি যদি একটুখানি আপনার পরিচয়টা আমাদের দর্শকদের সামনে উপস্থাপন করেন, খুবই ভালো হবে ডক্টর। আমি ডক্টর এস এম নওশেদ, বর্তমানে কাজ করছি বারডেম হসপিটাল, জেনারেল হসপিটালে, ডায়াবেটিস ডিপার্টমেন্টে। এই আমার পরিচয়। ওকে, তো ডক্টর, আপনি যেহেতু ডায়াবেটিস নিয়ে কাজ করছেন, আপনার কাছে একটু প্রশ্ন আমার সেটা হচ্ছে যে যারা ডায়াবেটিসে ভোগে, দীর্ঘদিন যাবত চিকিৎসা নিচ্ছে, তাদের মধ্যে আপনি ডিপ্রেশন লেভেল কেমন দেখতে পান, যদি একটুখানি বলেন। এটা খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন আপনি করেছেন, অনেক ধন্যবাদ। আসলে আমরা যারা এই যে ফিল্ড লেভেলে, যারা মানে একদম গ্রাসরুট লেভেলে যারা কাজ করছি ডায়াবেটিস নিয়ে, প্রতিদিনই আমাদের অন্তত 30 থেকে 40টা পেশেন্ট আমরা দেখি। তো তাতে দেখা যাচ্ছে যে মোটামুটি তার অর্ধেকের বেশি রোগী দেখা যাচ্ছে বিভিন্ন ভাবে তারা মানে এই ধরনের ডিপ্রেশনে তারা আক্রান্ত, মানে বিশেষ করে দীর্ঘদিন ধরে তারা ডায়াবেটিস আক্রান্ত আছে। তার অনেকেই দেখেছি যে ডায়াবেটিসের সাথে সাথে তাদের একজন ডিপ্রেশনও তারা ভুগছে। তাহলে আপনি ডক্টর, আপনি যে বলছেন যে যারা দীর্ঘদিন যাবৎ ডিপ্রেশনে ভুগছে কিন্তু আপনার ডায়াবেটিস পেশেন্ট, তাহলে আপনি যদি আমাদের একটুখানি বলেন যে ডিপ্রেশনের সাথে ডায়াবেটিসের সম্পর্কটা কি রকম, কি কারণে মনে করেন যে ডায়াবেটিস পেশেন্ট ডিপ্রেশনে যাচ্ছে? আসলে ডিপ্রেশনের সাথে ডায়াবেটিসের সম্পর্কটা একটা ভাইস ভার্সা। মানে একটা মানুষ যদি দীর্ঘদিন ডিপ্রেশনে থাকে, সেক্ষেত্রে সে তার ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। আবার কেউ যদি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের পেশেন্ট হয়, তার ভিতরেও এক ধরনের ডিপ্রেশন ডেভেলপ করতে পারে। এটা আমরা আমাদের মানে প্র্যাকটিস ফিল্ডে দেখেছি। তাহলে আপনি বলছেন যে দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিসে আক্রান্ত হলে চিকিৎসা বা ওষুধের ফলেও কারোর মধ্যে ডিপ্রেশন হতে পারে, আবার ডিপ্রেশনের কারণে আপনার বলছেন যে ডায়াবেটিস হতে পারে, তো এরকম আপনি বলছেন। তাহলে আপনি একজন ডাক্তার, মেডিকেল ডক্টর হয়ে কিভাবে আপনি ডিফারেন্সিয়েট করেন যে এই ডিপ্রেশনের কারণে এই সিমটম এবং ডায়াবেটিসের কারণে এই ধরনের সিমটম বা উপসর্গ, কিভাবে আপনি ডিফারেন্সিয়েট করেন, যদি একটু আমাদেরকে বলেন। আসলে খুব রিসেন্টলি আমাদের হাসপাতালে একটা নতুন চালু করা হয়েছে, সেটা হচ্ছে PHQ-9, মানে কোশ্চেনিয়ার দিয়ে আর কি। সাধারণত 9টা কোশ্চেন থাকে, কিন্তু আমরা টুলস হিসেবে শুধু 2টা কোশ্চেন আমরা নেই আর কি। এই 2টা কোশ্চেন স্কোরিং যদি 6 হয়, তো সাধারণত আমরা ওই রোগীদেরকে আমরা ওই মানসিক কাউন্সেলিং এর জন্য আমরা রেফার করে দিই। এটা আমাদের হাসপাতালে একটা নতুন সংযোজন, আমরা মানসিক ডায়াবেটিক রোগীদের মানসিক স্বাস্থ্যের জন্য আর কি। এটা ইউকে থেকে তারা একটা প্রজেক্টের মাধ্যমে তারা বর্তমানে এটা চালাচ্ছে। ভবিষ্যতে হয়তো এটা রেগুলার হিসেবে এটা হয়তো বা চালানো হবে আর কি। তাহলে আপনি বলছেন যে মানসিক স্বাস্থ্যের যদি কেউ যত্ন নেয়, তাদের মধ্যে কি ডিপ্রেশনের হার কম থাকতে পারে, এরকম কি কোনো স্টাডি আছে? অবশ্যই মানসিক স্বাস্থ্য যদি মানুষ যদি যত্ন নেয়, সেক্ষেত্রে অবশ্যই তার মানে ডিপ্রেশন হার তো কমবে। তার শুধু এটা না, বিভিন্ন রকম যে ক্রনিক অসুখগুলো আছে, যেমন ডায়াবেটিস, হার্টের সমস্যা, পেইন বা ব্যথা, এমনকি ক্যান্সার, এই ক্যান্সার পর্যন্ত হওয়ার সম্ভাবনা পর্যন্ত অনেকটা কমে যাবে যদি মানসিক স্বাস্থ্য যত্ন নেওয়া হয় ঠিক মতো। তাহলে যে বলছে যে হ্যাঁ, ডায়াবেটিস ছাড়াও অন্যান্য রোগের সাথে মানুষের ডিপ্রেশনের সম্পর্ক, আর ডিপ্রেশনের কারণে অন্যান্য রোগ হতে পারে, এটা হচ্ছে যে আপনি বলছেন যে দুটাই ওতপ্রোতভাবে জড়িত। তাহলে যখন আপনি যেহেতু আমাদের সেন্টার থেকে, হিলিং হার্ট থেকে বেশ কিছু ট্রেনিং করেছেন, বেসিক এন্ড অ্যাডভান্স কাউন্সিলিং স্কিলস ট্রেনিং, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বা যেটা সিবিটি বলি, সিবিটি ট্রেনিং, প্যারেন্টিং ট্রেনিং, অনেক ট্রেনিং করেছেন। আপনি আপনার পেশায়, ডাক্তারি চিকিৎসা, ডাক্তারি পেশায় কিভাবে এই যে কাউন্সিলিং এর যে দক্ষতাগুলো
বা এই যে আমাদের ট্রিটমেন্ট প্রসেস, সেটা কিভাবে আপনি ব্যবহার করছেন এবং পেশেন্টদেরকে সাহায্য করছেন, যদি আমাদের একটু বলেন। ধন্যবাদ। ডায়াবেটিসের জন্য আমরা সাধারণত যে পেশেন্ট গুলো আমরা পাই, সাধারণত দেখা যায় অনেক দেখা যায় 30 থেকে 40 বছর ধরে অনেকের ডায়াবেটিস থাকে। এই মানুষগুলোর সাথে একটু কথা বলে আমরা বুঝতে পারি যে আমরা দুটা করতে করি, যে আপনার কি সবসময় কি মন খারাপ থাকে, হলে যদি থাকে তাহলে কয়দিন ধরে এরকম লাগে, এটা কি প্রতিদিনই এরকম হচ্ছে, নাকি মাঝে মাঝে হচ্ছে, নাকি সবসময় হচ্ছে। হ্যাঁ, এটা দিয়ে আমরা একটা করে নিই। জাস্ট আরেকটা কোশ্চেন, আপনার কি সবসময় হতাশা লাগে, মনে হয় যে আপনি সংসারের বা ইয়াতে আপনার মনে হচ্ছে যে নিজেকে ওয়ার্থলেস মনে হচ্ছে বা কোনো আশাহীন মনে হচ্ছে, এটাও আমরা ওইভাবে করি আর কি। ওই স্কোরিং এরিয়া দিয়ে সাধারণত দেখে আমরা বুঝে যাই যে পেশেন্ট থেকে ডায়াবেটিসের সাথে তার ডিপ্রেশনটা আছে কিনা। ডিপ্রেশনের তো আমরা প্রেসক্রাইব করি। আর কাউন্সিলিংটা আপাতত আমি খুব বেশি একটা করি না, কারণ আমার তো অত সময় থাকে না, কারণ পেশেন্ট তো অনেক বেশি থাকে। আমরা কাউন্সিলিং এর জন্য ডিপার্টমেন্টে আমরা রেফার করে কিছুটা কথা বলে দেই, বাদ বাকি কাজটা ওরা করে। হ্যাঁ, তাহলে যে আপনি বলছেন যে কাউন্সিলিং এর জন্য আপনি রেফার করে দেন, তাহলে আপনি তার মানে হচ্ছে যখন দেখছেন কারো মধ্যে সিভিয়ার ডিপ্রেশন, তখন আপনি নিজের সীমাবদ্ধতাটা বুঝতে পারেন যে আপনার যে পেশা, যে ডাক্তারি পেশা, এছাড়া আপনি শুধু আইডেন্টিফাই করে রেফার করে দিচ্ছেন। এটা খুবই, আমি আপনাকে অনেক সাধুবাদ জানাই যে আপনি রেফার করে দিচ্ছেন। এবং যখন দেখছেন যে কোনো ব্যক্তি ডায়াবেটিসের কারণে বা দীর্ঘদিন যাবৎ চিকিৎসা নেওয়ার কারণে ডিপ্রেশনে, তখন আপনি যেহেতু কিছু স্কিল শিখেছেন কাউন্সিলিং এর, কি টিপস আপনি তাদেরকে দেন যে যেন তারা নিয়মিত ব্যবহার করে, যারা আর কি মনে করেন যে রেফারেলের কেস না, কিন্তু শুধু আপনার ওষুধেই চিকিৎসাটা নেবে, তাদেরকে কি ধরনের সহায়তা আপনি দান করেন? এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। আমি এই সাথে আমার দর্শকদেরকে বলে দেই যে ডায়াবেটিস ডিপ্রেশন যারা আছে তাদের খুব এফেক্টিভ একটা মানে সিস্টেম হচ্ছে সিবিটি নেয়া। হ্যাঁ, কমিউনিটি বিহেভিয়ার থেরাপিটা নিলে তারা অনেক উপকার হবে। আর এমনি তো বেশ কিছু ডিপ্রেশন ওষুধ আছে, বিশেষ করে SSRI যে ওষুধগুলো আছে, এই ওষুধগুলো দীর্ঘমেয়াদী হয়, কিন্তু তার ডিপ্রেশনের ডিপ্রেশনের কারণে তার যে চেঞ্জ গুলো হয়েছে, বায়োকেমিক্যাল চেঞ্জ গুলো হচ্ছে, সেগুলো এটা প্রিভেন্ট করে দেয় আর কি। আমরা ওষুধ খান, সাথে কিছুটা কাউন্সিলিং এর সহযোগিতাও নেন। কাউন্সিলিং এই দুইটার সময় আপনি আগের চাইতে অনেক বেটার ফিল করবেন। যেটা আমরা যেমন আমরা সাইকোলজিস্ট যারা আছি, যে যখন কেউ ডিপ্রেশনে থাকে তাদের লাইফস্টাইল চেঞ্জ করার জন্য আমরা বেশ কিছু সাজেশন দিয়ে থাকি এবং তাদের কিছু ট্রিটমেন্টের আওতা নিয়ে আসি, যেমন নিয়মিত হাঁটা, ব্যায়াম করা বা দৈনন্দিন জীবনে ছোট ছোট কাজগুলো করা। তাহলে আমি যতটুকু জানি যারা ডায়াবেটিসের পেশেন্ট তাদেরকেও অনেক হাঁটতে হয়, তাই না? কারণ হাঁটা শুধু ওষুধ গ্রহণ করলেই হবে না, তাদের মানে ব্যায়াম একটা পার্ট, তাই না? এরকম না? এই ক্ষেত্রে আমরা বলি 3D আর কি। হ্যাঁ, 3D মানে হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগস। আমরা বলে দেই যে আমরা কিন্তু ডাক্তাররা কিন্তু আপনাদেরকে আমরা চিকিৎসা আসলে 3 ভাগের 1 ভাগ, আর বাকি 3 ভাগের 2 ভাগ যেটা ওইটা আপনারা নিজেরা করবেন। হ্যাঁ, ডায়েট এবং ডিসিপ্লিন। আর ড্রাগটা অ্যাডজাস্ট করে দেয় যার যেটা প্রয়োজন সেটা, কারণ ইনসুলিন লাগলে ইনসুলিন দেওয়া, আর ওষুধ লাগলে ওষুধ দেওয়া, সেটা আমাদের হাতে। কিন্তু এই ডায়েট এবং এই দুইটা হচ্ছে আপনার হাতে, মানে 3 ভাগের 2 ভাগের চিকিৎসা আপনার হাতে। আর আপনি যেটা বললেন হাঁটা, বিষয়টা ওইরকম না। আসলে আমরা সাধারণত বলি আধা ঘন্টা থেকে 45 মিনিট হাঁটা। হ্যাঁ, তাও আমরা বলি কারো যদি অভ্যাস না থাকে 45 মিনিট হাঁটা, প্রথম 45 মিনিট আপনি হাঁটবেন না। আপনি প্রথমে শুরু করেন 10 মিনিট দিয়ে, 10 মিনিট হাঁটেন, এমন যেন হাঁটলে পরে একটু থামবে, আর পরে আস্তে আস্তে সময়টা বাড়ান। আপনার যদি সময় কম থাকে তাহলে সকালে বিকালে ভাগ করে আপনি হাঁটতে পারেন, অথবা সারা সপ্তাহে, এটা একটা হচ্ছে সারা সপ্তাহে আপনার 150 মিনিট হাঁটতে হয়। ওটা আপনি দিন দিয়ে ভাগ করে যদি আপনি হাঁটতে পারেন তাহলে হবে, মানে এটা করলে হবে। আরেকটা জিনিস আমরা বলি, রিসেন্ট এটা শুরু করছে, এটা হচ্ছে রোগীদেরকে রোদে যাওয়ার জন্য কাউন্সিলিং করা। রোদের মধ্যে ভিটামিন ডি থাকে, এই ভিটামিন ডিটা কিন্তু খুব দরকার, অনেক কিছুর জন্য দরকার, হাড়ের জন্য যেমন দরকার, আবার ডিপ্রেশন কাটানোর জন্য কিন্তু দরকার। এই জন্য আমরা রোগীদেরকে বলে দিই যে আপনারা চেষ্টা করবেন 10 মিনিট অন্তত রোদের মধ্যে বসে থাকতে। হ্যাঁ 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 হ্যাঁ, এক্স্যাক্টলি। কারণ রোদ, আমরা যেটা বলি যে রোদের সাথে ডিপ্রেশন কতটুকু বাড়বে বা কমবে সেটার একটা সম্পর্ক আছে। কারণ ভিটামিন ডির অভাবেও ডিপ্রেশন হয়, তাই না? তাহলে রোদের সাথে হাঁটার সাথে অবশ্যই
ডিপ্রেশন কমা বা বাড়ার একটা সম্পর্ক আছে। তাহলে আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটুখানি এই ডিপ্রেশন এবং ডায়াবেটিস ট্রিটমেন্টের ব্যাপারে কিছুটা একটু আমাদের একটুখানি বলতেন। ডিপ্রেশন এবং ডায়াবেটিস ট্রিটমেন্ট আসলে জিনিসটা আসলে একটার সাথে একটা অঙ্গাঙ্গিত। অনেকে দেখা যায় অনেকে একটা মানুষ দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে আছে, হ্যাঁ, ওইটার কারণে যেরকম তার ডায়াবেটিস হয়ে যেতে পারে মানসিক চাপের কারণে, স্ট্রেসের কারণে। আবার দেখা গেল যে একটা মানুষ অনেকদিন ধরে ডায়াবেটিসে ভুগতেছে, ডায়াবেটিসের কারণে তার ভিতরে এক ধরনের হতাশা তৈরি হয়ে গেছে যে প্রতিদিন ইনসুলিন নাও, প্রতিদিন মেপে মেপে খাও। তারপরে এই সমস্ত কারণে দেখা যায় তার মধ্যে এক ধরনের মানে ডিপ্রেশন তৈরি হয়ে যায়, তার কোনো কিছু ভালো লাগে না। তখন মনে হয় যে না, তুমি অনেকে দেখা যায় যে রোগীরা ওষুধ খাওয়া বন্ধ করে দেয় এই ডিপ্রেশনের কারণে। তখন আমরা তাদেরকে জিনিস আমরা বুঝাই, বোঝানোর চেষ্টা করি। আমরা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে যতটুকু পারি অতটুকু বুঝে, বাদ বাকিটা আমরা প্রফেশনাল কাউন্সিলিং করবে তাদের কাছে আমরা এটা রেফার করে দিই, যেন ওনারা যেন ওই সহযোগিতা নেয়। কারণ আমাদের এখন বর্তমানে এটা ফ্রি অফ কস্টে এটা দেওয়া হচ্ছে এই সেবাটা। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, তাহলে এই যে আপনার যে ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের পরিবারের কি ভূমিকা আছে বা সমাজের? অনেক সময় দেখা যায় যে সামাজিক অনুষ্ঠানগুলোতে যখন বিয়ের দাওয়াত হয় বা জন্মদিনের দাওয়াত হয়, এই যারা ডায়াবেটিসের পেশেন্ট তারা সব খাবার খেতেও পারে না, হ্যাঁ, যখন বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করে। তো সেক্ষেত্রে শুধু খাবার না, অন্যান্য ক্ষেত্রেও আমাদের পরিবার এবং সমাজের কি কি ভূমিকা আছে যেন এই ডিপ্রেশন কমে এবং ডায়াবেটিস কমে? কারণ যেহেতু দুটার সাথে জড়িত, তাহলে একটু যে ভূমিকা সম্পর্কে আমাদের একটু বলেন। হ্যাঁ, এটা খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন, অত্যন্ত ধন্যবাদ। আসলে পরিবারের ভূমিকা হচ্ছে সবার আগে। হ্যাঁ, একটা মানুষ যখন ডায়াবেটিস আক্রান্ত হয়ে যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় উনি মানে দেখা যায় মনে করে যে আমার ডায়াবেটিস হয়ে গেল, আমার লাইফ শেষ, এরকম একটা এই সময় থাকে। তাকে যদি বল ভরসা দেয় যে এটা নিয়ে তোমার দুশ্চিন্তার কিছু নাই, এটা তো চিকিৎসা আছে, তার পাশে যদি একটু মেন্টাল সাপোর্ট দেয়, তাহলে দেখা যায় সে এটা অনেকটা করে আসে। এটা একটা। আরেকটা হচ্ছে যে মানে এই মানুষগুলা যখন নাকি আপনার যে ট্রিটমেন্টের দিকে যায় বা ইয়ার দিকে যখন যায়, পরিবার উচিত সময় মতো সেই ইনসুলিনটা নিচ্ছে কিনা একটু খেয়াল রাখা, ওষুধগুলা খাচ্ছে কিনা একটু খেয়াল রাখা। হ্যাঁ, আর যে আপনি যেটা দাওয়াতে যে মানুষ যায়, আমি আসলে রোগীদেরকে বলবো যে দাওয়াতে যান, আপনার দাওয়াতে যে আপনি খান, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কাটার মাত্রাটা একটু বাড়াই দিন, যারা ইনসুলিন নেন ইনসুলিন বাড়াই দিন। আপনার অত ইয়া করার দরকার নাই। আর অনেকে দেখা যাচ্ছে যে ওই খাওয়াতে গেল, কেউ একজন ডায়াবেটিস রোগী খেতে বসছে, এটা আসলে বলাটা উচিত না। হ্যাঁ, এটা মানে ওনাদেরকে ট্রিট করাটা উচিত না যে ওনার ডায়াবেটিস উনি কিছু খেতে পারবে না, এটা বলাটা উচিত না। ডায়াবেটিস রোগীরা সবই খেতে পারবে, কিন্তু একটা পরিমাণ দেওয়া। আমরা তো মানুষ, আমরা তো চাইলে একদম পেন টু পেন একদম ফলো করা সম্ভব না, কারো পক্ষে সম্ভব না। যেমন আমার উদাহরণ দিই আর কি, আমাদের এক স্যার ছিলেন, উনি একবার আমাদের বাসায় দাওয়াত করেছে। আমরা জানতাম যে স্যারের ডায়াবেটিস আছে, তো আমাকে বলা হলো দই নিয়ে যাওয়ার জন্য। তো ডায়াবেটিক দই তো পাওয়া যাচ্ছে না, পরে বনফুল থেকে ওই যে একটু কম মিষ্টির একটা দই আমরা নিয়ে গেলাম, গিয়ে দেখি যে স্যার ফিন্নি খাচ্ছেন, মানে ঘন ফিন্নি কি যেন বলে, রাবড়ি পায়েস কি যেন বলে, ওইটা উনি খাচ্ছেন। উনি ডায়াবেটিসের পেশেন্ট। আমরা বুঝলাম যে যত আমরা যাই বলি, আসলে আমরা তো আলটিমেটলি মানুষ, আমাদের পক্ষে আসলে অতটা ইয়া করা সব সময় একবারে মানে রেস্ট্রিকশন দিয়ে রাখা বা ইয়ে করাটা এটা আসলে উচিত না। একটু ফ্লেক্সিবিলিটি থাকা দরকার। হ্যাঁ, ফ্লেক্সিবিলিটি থাকলে মানুষ একটু মানে ভালো থাকে আর কি। যদি সারাক্ষণ যদি তাকে বলা হয় আপনি এটা খাবেন না, এটা খাবেন না, এটা কেন খাচ্ছ, এটা কেন খাচ্ছ, এটা আসলে মানে বলাটা উচিত না আর কি। থ্যাংক ইউ ডক্টর, খুব সুন্দর করে বলেছেন। হ্যাঁ, এটা সবাই জানা উচিত। অনেক সময় দেখা যায় রাতের বেলা অন্য চুরি করে মিষ্টি খেয়ে ফেলে, এটা কিন্তু আসলে ওনাদের দোষ। এটা কিন্তু তখন বডির চাহিদা বেড়ে যায়, এবং এটা ওনাদেরকে জন্য মানে বকাবকি করা বা ওনাদেরকে কোনো ইয়া করাটা আসলে উচিত না। হ্যাঁ, ওনার চাহিদা বেড়ে যায়, এই কারণে উনি এরকম মিষ্টি খাওয়ার জন্য এরকম ইয়ে করতে থাকেন আর কি। আচ্ছা, যেমন আমরা জানি যে আমাদের যে নিজেদের পরিচর্যা, নিজের যত্ন বা লাইফস্টাইল, অনেক রোগ আমাদের প্রতিরোধ করতে পারে লাইফস্টাইল পরিবর্তন করে। আপনি যদি আমাদের একটুখানি বলেন যে আমাদের যাতে ডায়াবেটিস না হয় বা ডিপ্রেশনে না যায়, মানে ডায়াবেটিসের কারণে বা ডিপ্রেশনের কারণে ডায়াবেটিস যেন না হয়, কিভাবে আমরা এটা প্রতিরোধ করতে পারি? কারণ
কিভাবে চললে আমাদের আসলে ডায়াবেটিস হবে না বা ডায়াবেটিস ডিপ্রেশন হবে না, যদি একটুখানি আমাদেরকে বলেন। খুব চমৎকার প্রশ্ন। আসলে WHO যে গাইডলাইন আছে, গাইডলাইন অনুযায়ী কিন্তু মানে সুগার লেভেল 10 পর্যন্ত যদি কারো আসে আর কি, সেক্ষেত্রে কিন্তু তাকে আসলে ওষুধ দেওয়ার প্রয়োজন নাই। শুধুমাত্র তাকে বলা হয় লাইফস্টাইল মডিফিকেশন করার জন্য। অর্থাৎ আপনি খাবারটা সময় মতো খাবেন। হ্যাঁ, 3 বেলা খাবার মাঝখানে একটু হালকা হালকা 3 বেলা স্ন্যাক্স নেবেন। আর আপনি প্রতিদিন চেষ্টা করবেন 30 থেকে 45 মিনিট পর্যন্ত হাঁটবেন, এবং হাঁটা এমন ভাবে হবে যেন আপনি শরীরে ঘাম ধরে, মানে ঘাম জড়ানো হাঁটাটা, এটা আপনি হাঁটবেন। বলা হয় যে মানে সাধারণভাবে বলা হয় যে মিষ্টি জাতীয় যে খাবারগুলো আছে, খিচুড়ি, মিষ্টি, গুড়, মধু, এগুলো যতটুকু পারা যায় একটু অ্যাভয়েড করে চলবে, মানে এই জিনিসটা। এটার সাথে অ্যাভয়েড করার ক্ষেত্রে মানে একদম স্ট্রিক্ট না যে ভাই একদমই খেতে পারবে না, এগুলো একদম ইয়া না। আপনি আপনার মতো করে এটা কন্ট্রোল করবেন আর কি, বিষয়টা এটা এরকম। কারণ একটা মানুষকে যখন খুব বেশি স্ট্রিক্ট রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয়, এটার ফলটা কিন্তু খুব বেশি ভালো হয় না, এবং ওইটার কারণেও কিন্তু সে ডিপ্রেশনে চলে যেতে পারে। এই জন্য তার ক্ষেত্রে একটু ফ্লেক্সিবিলিটি রাখাটা হচ্ছে জরুরি। আর একটা মানুষের যখন দেখা যাচ্ছে মানে একটু স্ট্রেস ফ্রিলি জীবনযাপন করে, মানসিক যে স্বাস্থ্যটা সেটা যদি একটু ভালো থাকে, স্বাভাবিকভাবে তার ডায়াবেটিস হওয়ার চান্সটা একটু কম থাকবে, এটা বলা যায় আর কি। আর সেক্ষেত্রে তার ওজনটাকে কন্ট্রোলে রাখতে হবে, ওজন এবং বিএমআইটা চেষ্টা করতে হবে 23-এর নিচের মধ্যে রাখার জন্য। আরেকটা হচ্ছে ওজনটাকে চেষ্টা করতে হবে, ওজন উচ্চতা অনুযায়ী ওজনের যে চার্টটা করা আছে সেটা একটু সব জায়গাতেই গুগলেও পাওয়া যায়, তো ওটা দেখে ওভাবে যদি একটু মেনটেন করে চলতে পারে, আমি মনে মানুষ ভালো থাকতে পারবে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে ওজন মেনটেন করাটা এটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়। ওজনটা অনেকের আছে যে আছে আপনার 70 কেজি, আর যদি আপনার সরি উচ্চতা হচ্ছে তার আপনার 6 ফুট, মানে 72 মানে 72 ইঞ্চি, মানে এটা হচ্ছে প্রায় 54 সেন্টিমিটারের মতো এরকম হয় আর কি। তো এরকম যদি তার উচ্চতা থাকে, সেই ক্ষেত্রে তার যদি 70 কেজি হয়, আর আরেকজন যে আছে যার উচ্চতা হচ্ছে 5 ফুট 2 ইঞ্চি, তার যদি 70 কেজি, এটা কিন্তু ডিফারেন্ট। মানে 6 ফুট 70 কেজি কিন্তু তার জন্য ঠিক আছে, 5 ফুট 2 ইঞ্চি যার হাইট আছে তার কিন্তু 70 কেজিটা বেশি হয়। এই জন্য উচ্চতার সাথে একটা সম্পর্ক আছে। গুড গুড, খুব সুন্দর তথ্য দিলেন। আর আরেকটা আমি প্রশ্ন করতে চাই, অনেক সময় দেখা যায় যারা ডিপ্রেশনে দীর্ঘদিন ভুগেন তাদের মধ্যে বেশ আত্মহত্যা প্রবণতা দেখা যায়। তাহলে যারা ডায়াবেটিস রোগে ভোগেন তাদের মধ্যে কি আত্মহত্যার ঝুঁকি আছে? কি মনে হয় আপনার, বা আপনার গবেষণা কি বলে? হ্যাঁ, এটা নিয়ে খুব বেশি মানে গবেষণা হয়েছে তা না, তবে কয়েক বছর আগে আমাদের হাসপাতালে একটা পেশেন্ট এরকম মানে আত্মহত্যা করেছিল আর কি, মানে ইয়ের থেকে 14 তলা কত তলা যেন ছিল, ওখান থেকে উনি মানে লাফ দিয়ে উনি আত্মহত্যা করেছিলেন, এরকম একটা তথ্য আমরা। কিন্তু এটা কোনো ওরকম স্টাডি হচ্ছে কিনা আমার জানা নাই, যে ডায়াবেটিস রোগীর আত্মহত্যা প্রবণতা কিরকম থাকে, ওইটা নিয়ে ওরকম স্টাডি জানতে হবে। হ্যাঁ, ডিপ্রেশন যাদের থাকে, ডিপ্রেশন থাকে, ডিসঅর্ডার যাদের থাকে, ডায়াবেটিসের কারণে হোক বা অন্য হোক, তাদের মধ্যে এক ধরনের আত্মহত্যা প্রবণতা থাকতে পারে। এবং এইটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের যে কাউন্সেলিং গুলা, যে সিস্টেম গুলা, সাইকোথেরাপির যে বিভিন্ন রকম টুলস গুলো বের হয়েছে, এগুলো তো এগুলোর জন্য, এই পেশেন্টদেরকে ওই স্টেজ থেকে ফিরিয়ে আনার জন্য তো এই ইয়েগুলা আমরা বলি যে আপনারা এগুলা করেন, নেন, দিয়ে আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। তাহলে আপনি যে বলছেন যে একজন ডায়াবেটিস রোগীর আত্মহত্যার প্রবণতা থাকতে পারে, তাহলে আপনারা ডাক্তার হিসেবে কিভাবে আইডেন্টিফাই করেন, তাদের ফেশিয়াল এক্সপ্রেশনে কিভাবে আইডেন্টিফাই করেন যে একটু রিস্কে আছে, আত্মহত্যার রিস্কে আছে? মানে ওইভাবে বলা মানে ফেশিয়াল এক্সপ্রেশন দেখে বা কোনো ডায়াগনোসিস কোনো টুলস দিয়ে করে এটা বোঝা যাবে না। তবে হ্যাঁ, তার সাথে যদি আমি কথা বলে আমাদের কাছে যদি মনে হয় যে তার এরকম মানে জীবনের প্রতি তার একজন বিতৃষ্টি চলে আসছে বা একজন ঠিক আছে, তার সাথে বলে যতটুকু পারা যায় তাকে বুঝানো, তারপরে তাকে আমরা চেষ্টা করি ওই মোটিভেট করে কাউন্সেলিং ডিপার্টমেন্টে রেফার করে দেওয়ার জন্য। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আপনি আজ আমাদের যারা দেখছে দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাচ্ছেন এই ডিপ্রেশন এবং এই ডায়াবেটিস সম্পর্কে? সচেতনমূলক কি বার্তা দিতে চাচ্ছেন? আসলে আমি শুধু একটা কথা বলতে চাই, কারণ যদি ডায়াবেটিস হয়ে যায়, হ্যাঁ, হয়ে গেলে আপনি কখনো এটা নিয়ে মন খারাপ করবেন না, আপনি জিনিসটাকে মেনে নিয়ে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। এটা হচ্ছে আপনার জন্য একটা সবচেয়ে ভালো একটা উপায়।
কারণ আপনি তো এটা এখন পর্যন্ত এটা কোনো মানে ওরকম কোনো চিকিৎসা আসে নাই যেটা পুরোপুরি ভালো হয়ে যাবে, কেউ এই গ্যারান্টি দিতে পারবে না, সেটা বাংলাদেশ হোক আর আমেরিকাই হোক, কোথাও এটা কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। কিন্তু যেটা করা হয় সেই ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য যা যা করার, বিভিন্ন রকম কোনো ওষুধ এসছে, ইনসুলিন এসছে, আরো বিভিন্ন রকম আসবে, সেটা আর কি। এই জন্য হচ্ছে যে মেনে নিয়ে মানিয়ে নিই। আর ডিপ্রেশন যাদের থাকে বা ডিপ্রেশন যাদের মনে করো 2 সপ্তাহ কারো যদি এরকম মন খারাপ থাকে বা হতাশা লাগে বা ইয়া লাগে, আমি বলবো যে আপনি অবিলম্বে ডাক্তারের শরণাপন্ন হন এবং তার পরামর্শ দিন, এটা আমি বলবো। তার মানে হচ্ছে যে সব রোগের চিকিৎসা আছে, যথাসময় যেন আমরা চিকিৎসকের দ্বারস্থ হই এবং আমরা চিকিৎসা নিয়ে সুস্থ হই, এই তো আমাদের মেসেজ, তাই তো? আচ্ছা ডক্টর, আপনার সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের সাথে ছিলেন। দর্শকদের হয়তো কিছু জিজ্ঞাসা ছিল, সেটা তারা হয়তো উত্তর পেয়ে গেছে, এবং এই সচেতনামূলক কাজগুলো আপনারা আমাদের সাথে করবেন এবং আপনি আমাদের নেক্সট টাইম আমাদের সাথে লাইভে আসবেন, আমাদের সাথে যুক্ত হবেন, সমাজের জন্য এই সেবাটা দিয়ে যাবেন, এই কামনা করছি। অনেক অনেক ধন্যবাদ ডক্টর। ধন্যবাদ আপনাকে। ওকে, ধন্যবাদ।